আমরা আজকে যারা এখানে উপস্থিত রয়েছি, যারা আমরা কলেজে প্রথমবার গিয়েছি এবং যারা এখানে আমরা 11-এ ভর্তি হয়েছি, সবাই কিন্তু আমরা যারা কলেজে গেছি আমরা এবারেই ভোটদানে অংশগ্রহণ করব। আমরা জানি আমাদের ভারতবর্ষ যুব ভারত, আমরা সবাই বলি যে আমাদের ভারতবর্ষের প্রায় 60% যুবরা রয়েছে। আমরা তার জন্যই পৃথিবীর মধ্যে যুব কোনো দেশ, সেটা হলো ভারতবর্ষ, বর্তমান যুব ভারত। দেশ স্বাধীনতার 75তম বর্ষ আমরা মানাচ্ছি। আমরা দেখছি আমাদের ভারতবর্ষ এগিয়ে চলছে। আমরা এই ভারতবর্ষকে একটা সময় মানুষের মুখে আমরা শুনতাম যে আমরা গরিব দেশ, গ্রামীণ ভারত। আজ কিন্তু অনেকটা বদলেছে। আজ আমাদের ভারত, আমরা যেটা বইয়ের পাতায় পড়তাম ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, আজ বাস্তবে রূপান্তরিত হয়েছে। আমাদের ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসনের দিকে এগোচ্ছে। আমরা এই ভারতে যে মেট্রো রেলটা চড়ি, এই রেলটা একটা সময় জাপান থেকে আসতো। আজ 22টা শহরে মেট্রোর কাজ হচ্ছে, তো সেই ট্রেনগুলো আমাদের দেশেই তৈরি হচ্ছে। যুদ্ধের জাহাজ হোক, কোভিডের ভ্যাকসিন হোক, আর বড় বড় ব্যাঙ্কগুলো, HSBC ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, এরকম আন্তঃরাষ্ট্রীয় যত ব্যাঙ্ক রয়েছে, ব্যাংকের সিইও যারা রয়েছে তারা ভারতীয়রা, অর্থাৎ ভারতের যুবরা সেই সমস্ত জায়গায় বসে আছে। আমরা যারা কলেজ স্টুডেন্ট, আমরা যারা মোবাইল ব্যবহার করি, এই ফেসবুক, টুইটার, এইগুলো সব, গুগল, সমস্ত জায়গায় ভারতীয়রা বসে আছে। অর্থাৎ ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে রূপান্তরিত হচ্ছে। কিন্তু আমাদের সামনে একটা সমস্যা যেটা আসছে, সেটা হলো আমরা সবাই আত্মনির্ভর হতে চাই। আমরা যারা এখানে বসে আছি, যারা কলেজে গিয়েছি, 1-2 বছর পরেই, কলেজটা কমপ্লিট করার পরেই আমরা বলবো আমাদের চাকরি চাই। প্রত্যেক বছর লাখো ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে বেরোচ্ছে, মাধ্যমিক পাস, 12 পাস করছে, সবাই চাইছে চাকরি করতে হবে। আর এটা কেন হয়েছে? এটা হয়েছে আমাদের বাড়ির, আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক এবং আমাদের শিক্ষক মণ্ডলী। আমাদের যে শিক্ষা পদ্ধতি, সেটার মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে তুমি বড় হয়ে ভালো শিক্ষক হবে, ভালো ডাক্তার হবে, ভালো ইঞ্জিনিয়ার হতে হবে। অর্থাৎ বাড়ির মানুষেরও আগ্রহ, বাড়ির মানুষেরও ইচ্ছা যে আমরা কোনো না কোনো একটা সরকারি চাকরি করি। এই জায়গায় এসে দাঁড়িয়েছে, আজ যখন 4টা পিওনের চাকরির জন্য ইন্টারভিউ ডাকা হয়, সেখানে 2 থেকে 3 হাজার ছেলেমেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আর তারা বছর সে কোন লেভেলের ব্যবসায়ী? আজ পৃথিবীতে 100 জন ইয়ং এন্টারপ্রেনারের মধ্যে একজন হচ্ছেন আমাদের ভারতের উড়িষ্যার রিতেশ আগরওয়াল। 6,000 কোটি টাকার টার্নওভার যার ব্যবসার। ভাবুন কত মানুষের রোজগারের ব্যবস্থা করেছে, একটা ইনোভেটিভ আইডিয়া। আমাদের শহরে, আমাদের আগরতলা শহরে 10খানা হোটেল অয় গ্রুপ চালায়, অর্থাৎ রিতেশ আগরওয়ালের 10খানা হোটেল আগরতলা শহরেও রান করে। পৃথিবীতে, শুধু ভারতে নয়, পৃথিবীতে সবচেয়ে বড় হোটেল গ্রুপ, হোটেল চেইন মালিক হচ্ছে রিতেশ আগরওয়াল। 29 বছরে 6,000 কোটি টাকার টার্নওভার। ভাবুন, জীবনে যদি কিছু করার লক্ষ্য থাকে, যদি আমরা কিছু করতে চাই, তাহলে অনেক কিছু করা সম্ভব। আমরা ভাবি যে আমরা একদম গ্রামে প্রান্তিক এরিয়াতে থাকি, এখানে হয়তো কিছু করা সম্ভব নয়। সব জায়গা থেকেই সম্ভব। আমার করার লক্ষ্য স্থির করতে হবে, আমি কিছু করব, সেই আমাদের চেষ্টা থাকতে হবে এবং জীবনের এইম করে এগোতে হবে। তবেই আমরা জীবনের সফলতা আসবে। আমরা নিজেরা যেন আত্মনির্ভর হই, আমরা যেন আমাদের পরিবারকে আত্মনির্ভর করে তুলতে পারি, তবেই আমাদের পড়াশোনা, এই সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড করা, বড়দের ভাষণ শোনা, বড়দের কথা শোনা, তবেই সার্থকতা আসবে। আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করব। অর্ণিমা সিনহা, আমাদের মতো 12-এ পড়তো একটা মেয়ে। অর্ণিমা সিনহা লোকনদের থেকে বেরিয়েছিল, অথচ এই ত্রিপুরা রাজ্য অনেক কিছু আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর, চিরশ্যামল বর্ণময় ত্রিপুরা। যেদিকে তাকাবে সেদিকে বন, জঙ্গল, নদী, নালা, ভূমি মিলে এক অদ্ভুত আমাদের ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যে যে সমস্ত আমাদের সম্পদ রয়েছে, সেগুলোকে কাজে লাগিয়ে কেন আমরা আমাদেরকে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি না? আমাদের দেশে এরকম অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা ভালো স্কুলে পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছে। একটা ভালো কর্মচারী, অর্থাৎ ভালো সরকারি এমপ্লয়ি, সে তার পরিবারকে ভালো রাখতে পারে, তার পরিবারের জন্য একটা বিল্ডিং করতে পারে, পরিবারের জন্য একটা গাড়ি কিনতে পারে। কিন্তু একটা এন্টারপ্রেনার যদি চায়, অনেক মানুষের জীবন বদলাতে পারে। আমরা দেখেছি 2011 সালে কৌশলেন্দ্র কুমার, আমাদের মতোই একজন ছাত্র, যে 12 পাস করেছে, 12 পাস করার পর সে MBA করবে, তখন সে ইন্টারভিউ দেয় IIM আহমেদাবাদ। আমরা সবাই জানি যারা ছাত্ররা রয়েছে, যে পৃথিবীতে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো রয়েছে, তার মধ্যে বিখ্যাত ইনস্টিটিউট হচ্ছে IIM আহমেদাবাদ। সেই IIM আহমেদাবাদে সেই কৌশলেন্দ্র কুমার সুযোগ পায় এবং সেখানে সে বিজনেস ম্যানেজমেন্ট করে। বিজনেস ম্যানেজমেন্ট করার পরে তাকে কাউন্সেলিংয়ের জন্য দেশ বিদেশ থেকে সেখানে বড় বড় কোম্পানিগুলো আসে, সেই কোম্পানিরা তাকে অফার দেয় যে আমাদের কোম্পানির জন্য কাজ করো। কৌশলেন্দ্র কুমার বলে যে আমার পড়াশোনাটা
আমি যে আজকে এডুকেশনটা নিয়েছি বা আমার যে জ্ঞান আমি এখান থেকে পেয়েছি সেটা আমার গ্রামের জন্য, অর্থাৎ আমি যে ছেড়ে এসেছি আমি যে গ্রাম থেকে বিহারের, ওই গ্রামের মানুষের জন্য। সে কোনো কোম্পানিতে না গিয়ে সেখানে চাষিরা তারা যে উৎপাদন করে তাদের চাষবাস যে সমস্ত শাকসবজি ফলায় সেগুলোকে কি করে আন্তঃরাষ্ট্রীয় স্তরে বাজারজাত করা যায় তার জন্য আধুনিক বিজনেস রূপান্তরিত করলো, সেখানে বারকোডিং ব্যবস্থা এবং অনলাইনে সেগুলোকে বিদেশে পাঠানো এবং সেগুলোকে কোল্ড স্টোরেজে রাখা যায় সেই ধরনের ব্যবস্থা করলেন। ছোট ছোট কোল্ড স্টোরেজ তৈরি করলেন, নতুন নতুন ডিজাইন আবিষ্কার করলেন। আজকের দিনে যদি আমরা দাঁড়িয়ে দেখি কৌশলেন্দ্র কুমারের নেতৃত্বে প্রায় 40,000 কৃষক তার সেই গ্রুপে সামিল হয়েছে এবং 40,000 মানুষ আজ আত্মনির্ভর হয়েছে, তারা তাদের নিজের পায়ে দাঁড়িয়েছে। কৌশলেন্দ্র কুমার যদি চাইতো সে নিজে হয়তো একটা ভালো চাকরি আমেরিকাতে বা অন্য কোনো দেশে করতে পারত, কিন্তু সেই কাজটা না করে সে 40,000 মানুষের জীবন বদলে দিয়েছে। এর জন্য আমাদের শিক্ষাটা, আমাদের জ্ঞানটা শুধুমাত্র আমার জন্য নয়, সেটা যেন সমাজের জন্য হয়, সেটা যেন গ্রামের মানুষের জন্য হয়, তবেই আমাদের সফলতা। আমাদের প্রাক্তন শিক্ষক বলেছেন যে আমরা এমন কিছু করতে চাই, আমরা এমন কিছু ইনোভেটিভ কাজ করতে চাই যেটা মানুষ স্মরণ করে এবং আমরা গ্রামের মানুষকে আমরা যেন উপকার করতে পারি। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের ভারতবর্ষে। আমি খুব সময় নেব না, প্রচণ্ড গরম, সবাই বসে আছো, তো এমন কিছু কাজ করতে পারি। আমাদের এখানে যে সমস্ত সম্পদ রয়েছে, আমরা ছোট যারা আজ কলেজে ভর্তি হয়েছে আমরা নিজেরাও জানি না আমাদের ত্রিপুরার যে 1 লক্ষ মেট্রিক টন রাবার উৎপন্ন হয়, যেটা ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার স্টেট, অথচ আমরা আমাদের এখানে রাবারটা দিয়ে কী হতে পারে সেটা আমরা জানি না। একটা মানুষের দৈনন্দিন জীবনে 40 প্রকার জায়গায় রাবারটা ইউজ করা হয়। ঘরে যে পেইন্টটা করা হয় সেটা রাবার দিয়ে তৈরি করা হয়, বেলুন তৈরি করা হয়, গাড়ির টায়ার, টিউব, গাড়িতে অনেকগুলো ইকুইপমেন্ট তৈরি করা হয়। এইরকম একটা প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে রয়েছে। ভারতবর্ষে 2টা রাজ্য হয়, একটা হলো কেরালা, একটা ত্রিপুরাতে, বাকি রাজ্যতে খুব কম সংখ্যক হয়। এইরকম প্রাকৃতিক সম্পদটা আমাদের কাছে থাকার পরেও আমরা ছেলেমেয়েরা জানি না সেটা দিয়ে কি করতে হবে বা কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার উৎপন্ন হয় তার বাজার মূল্য 1400 কোটি টাকা, আর এটাকে কোয়ালিটি আপগ্রেড করলে 200 কোটি টাকা বেশি পাওয়া যেতে পারে, অথচ আমরা সেই কাজটা করি না। তো এরকম অসংখ্য অগণিত জিনিস রয়েছে যেটা করা যেতে পারে। আমরা শুধু রাবার নয়, রাবার আছে আমাদের এখানে, বাঁশ আছে আমাদের এখানে আগর হয়, আমাদের এইখানে অনেক কিছু এই ধরনের র মেটেরিয়াল রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেরাও আত্মনির্ভর হতে পারি আর অন্যকেও আত্মনির্ভর করতে পারি। এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছাত্রছাত্রী যারা, আমাদের এই দিকেও মাথা আমরা কাজ করতে হবে। আমরা এখানে অনেকেই ভাবছেন, অভিভাবক মণ্ডলীরা, শিক্ষকরা, যে মন্ত্রী এসছেন আমাদের ছেলে মেয়েকে বোধহয় চাকরির কথা না বলে বলছেন আত্মনির্ভরের কথা। দেখুন পৃথিবীতে এরকম অনেকগুলো দেশ আছে, আমেরিকা বা জাপান বা চীনের মতো দেশ, যেখানে দেখবেন যে সমস্ত ইলেকট্রনিক গুডস যখনই ধরবেন দেখবেন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কোরিয়া থাকে। কারণ কি, সেখানে সমস্ত কোম্পানি কি ওখানকার নয়, এরা ভারতীয়রা ওখানে গিয়ে ইনভেস্ট করেছে, এরকম হাজার সংখ্যায় রয়েছে। কারণ সেখানকার মানুষ স্কিল, তারা কিছু করতে জানে। বর্তমানে আমাদের এডুকেশন পলিসি যেটা লাগু করা হয়েছে কলেজগুলোতে, সেখানে বলা হয়েছে শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছেলে মেয়েকে হাতের কাজ শেখাতে হবে, তারা যেন কিছু করতে পারে, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। শিক্ষাটা যেমন আমার জরুরি, তেমনই আমরা কিছু কাজ শেখাও আমাদের দরকার, যেটা আমরা জোর দেইনি। জাপান তার স্বাধীনতার পর থেকেই স্কিলের উপর জোর দিয়েছে, তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে 90% মানুষ জাপানের স্কিল, তারা কিছু না কিছু কাজ জানে, অর্থাৎ পড়াশোনার সঙ্গে সঙ্গেও সে নিজে কিছু করতে পারে। তার জন্য সেখানে উৎপাদন খুব সহজে হয় এবং কম পয়সায় সেখানে উৎপাদন করা সম্ভব হয়। আমাদের এখানে 2014 সালের আগে মাত্র আমরা 14% মানুষ স্কিল ছিলাম, এটাকে আজ বাড়িয়ে চলছে। আমরাও স্কিলের দিকে জোর দিচ্ছি। এর জন্য আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু একটা করতে হবে। রিতেশ আগরওয়াল, আমাদের এইজের এখানে যারা বড় স্টুডেন্ট, যারা কলেজে পড়েন, আপনাদের এইজের 29 বছর তার বয়স, সে 12 পাস করেছে, বাড়ির সামনে তার বাবার দোকানের সামনে সিম কার্ড, এয়ারটেলের সিম কার্ড বিক্রি করতো। এই রিতেশ আগরওয়াল যখন 12 পাস করার পর তার বাবা বলে যে তোমাকে দিল্লিতে গিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হও। সে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার জন্য দিল্লিতে চলে যায়। দিল্লিতে গিয়ে সে যে একটা হোটেলে ওঠে, সেই হোটেলের ভাড়া 5,000 টাকা রুম ভাড়া ছিল। তো সে গরিব ঘর থেকে গিয়েছে, 5,000 টাকা যখন রুম ভাড়া দেখেছে, তার মনে প্রশ্ন জাগলো 5,000 টাকা কেন রুম ভাড়া দেবো, আমি একটু ঘুরে দেখে আসি। সে ঘুরতে গিয়েছে রেল স্টেশনে, দিল্লির আশপাশে। সেই রেল স্টেশনের পাশে একটা ছোট্ট হোটেলে উঠেছে, হোটেলটাতে রুম ভাড়া জিজ্ঞাসা করলো 1,500 টাকা, কিন্তু 1,500 টাকার রুমে কেউ লোক নেই, পুরো হোটেল। আমার আগের বক্তা